৯ জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে গুরুত্ব সরকারের। বৈষম্যহীনতার প্রতিফলন বাজেটে নেই, বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা। নিবন্ধনের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকও ফেরত পাচ্ছে জামায়াত। শিগগিরই প্রজ্ঞাপন, ইশরাকের শপথের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। ঈদ ঘনিয়ে আসায় রাজধানী সহ সারা দেশে জমজমাট পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং মিনায় চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে বাড়ছে চাপ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। ৫ আগস্টের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেরানোর চেয়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জরুরি, জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। জানান, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে ৯ জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি অর্থ পুনরুদ্ধার বিশেষ গুরুত্ব পাবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে ১০ থেকে ১৩ জুন যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। প্রধান উপদেষ্টা ৯ জুন রওনা হবেন জানিয়ে তিনি বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ হলেও জোর দেওয়া হচ্ছে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে। এজন্য বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং দুদক মহাপরিচালককে সঙ্গে নিচ্ছেন তিনি। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সব দেশের সাথেই একসাথে চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টার অংশ হিসেবে অবশ্যই যুক্তরাজ্যের সাথেও আমরা পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৫ আগস্টের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, এর চাইতে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জরুরি। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। যে আমরা শুনছি এই লোক এখানে আছে, সে এত কিছু করেছে, এটা তো বলা যায় না যতক্ষণ পর্যন্ত কোর্ট বা কোনো লিগ্যাল এন্টিটি থেকে তাদের বিরুদ্ধে কোনো সামন বা অর্ডার ইস্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ওখানেও কিছু বলতে পারবো না। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কিনা এ বিষয়ে অবগত নন বলে জানান রুহুল আলম সিদ্দিকী। আমাদের কাছে এরকম কোনো তথ্য বা কোনো কিছু এই মুহূর্তে নাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলেও প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন নেই বলে মনে করে বিএনপি। দলটির মতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনের রোডম্যাপ না থাকায় বিনিয়োগ আসছে না। দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনাও জানায় বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট নিয়ে রাজধানীর গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। এতে অন্তর্বর্তী সরকারের দেয়া ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নানা দিক তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক সংলাপ হলে ঐক্যমত্যের ভিত্তিতে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈষম্য নিরসনে আন্দোলন হলেও তার প্রতিফলন নেই বাজেটে। এ নিয়ে কারো মতামত না নেয়ার অভিযোগও করেন তিনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণ বাস্তবসম্মত নয় জানিয়ে বিএনপির নেতা জানান, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ আসছে না। ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল।
ঋণ করে ঋণ শোধ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতিবার জিডিপি 2 থেকে 3% বেড়েছে দাবি করে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে পরবর্তী 180 দিনের কর্মপরিকল্পনাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলো সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর এই কথা বলেন। এছাড়াও ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে তিনি বলেন, মেয়রের গেজেট প্রকাশের মধ্য দিয়ে ইসি তার দায়িত্ব শেষ করেছে। শিউলি রায় রিপোর্ট। বুধবার বিকেলে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সিএসি নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনে ষষ্ঠ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জামাতি ইসলামী নিবন্ধন দ্রুতই ফেরত পাবে। খুব শীঘ্রই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার গেজেট হয়ে যাবে বলেও জানান তিনি। তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি। এছাড়াও তিনি আরো বলেন, প্রজ্ঞাপনে 2008 সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেয়া হয়েছে। এজন্য দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সাথে সাথে দলীয় প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছিল একই প্রজ্ঞাপনের মধ্যে। এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে। ইশরাক প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপিল বিভাগের আদেশ পর্যালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশন মনে করে তাদের কাজ এই বিষয়ে শেষ। গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এবার ডেটল হ্যান্ডওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর হাটের নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কোরবানি পশুর হাট। বিশাল মাঠ জুড়ে উঠেছে হাজারের বেশি পশু। দর কষাকষি করে কিনছেন পছন্দের পশু, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের অবস্থায় দম হই, তবু মানুষ কেতা আইতাছে, দেখতাছে, বিকিনি দেখতাছে আর কি। এখন তো বিউ হইতেছে না, দামে দরে বনতাছে না। প্রশাসন এবং বাজার কমিটির লোক তারা প্রচুর দায়িত্ব পালন করতেছে। আমাদের যে কোনো নিরাপত্তার জন্য প্রশাসন এক পায়ে খাড়া। আর বাজার পক্ষ থেকে পশু হাসপাতালের ডাক্তার আছে, গরু চেক করার জন্য এমন কোনো অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শেষ সময়ে জমে উঠেছে নাটোরের তেবাড়িয়া কোরবানির পশুর হাট। এছাড়া জেলার 26টি স্থায়ী ও অস্থায়ী হাট এখন ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখর। বড় গরুর তুলনায় চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। চলছে দরদাম আর পছন্দের পশু কেনার প্রতিযোগিতা। হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রশাসনের তদারকি, রয়েছে মেডিকেল টিমও। আমরা সকাল থেকেই হাটের ভিতর ঘোরাঘুরি করছি, এখনো ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই।
বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে চাঁদপুরের রূপসা কোরবানি পশুর হাটও। ক্রেতারা পশুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা গোখাদ্যের দাম বৃদ্ধিকেই কারণ বলছেন। হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে হাট কমিটিও। আমাদের এদিকে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে খড়ের অনেক সংকট দেখা দিচ্ছে। আমরা উত্তরবঙ্গ থেকে খড় আইনা গরু লালন পালন করছি। এখন যদি গরুর ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা অনেক লোকসানের মুখে পড়বো। গত বছরের তুলনায় এই বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এই পর্যন্ত আমরা 4-5টা গরু দেখছি, বাট এখনো দাম আমাদের আয়ত্তের মুখে হয় নাই আর কি। ইজারাদার হিসাবে আমরা যথেষ্ট নিরাপত্তার জন্য আমরা সজাগ আছি। এবারে হাটে ভারতীয় গরু না থাকায় কিছুটা স্বস্তিতে খামারিরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। দেখছেন সংবাদ রাত। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর আশেপাশের এলাকাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এই বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, যাত্রী ও যানবাহনের চাপ আপনি কেমন দেখছেন? ভোগান্তি কতটা এবং পরিবহন ব্যবস্থা আপনি কেমন দেখছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা রিচা মহাসড়কে। আজকে কিন্তু দুপুরের পর থেকে শিল্প পুলিশের দেওয়া তথ্য মতে কিন্তু এই যে শিল্পাঞ্চল সাভার আসলে এখানে কিন্তু 60% কলকারখানা কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কিন্তু আজকে যেহেতু সরকারি ও শেষ কর্মদিবস ছিল, তাই বলা চলে যে সন্ধ্যার পর থেকেই কিন্তু যে ঘরমুখো যে মানুষগুলো রয়েছেন যারা বাড়ি যাবেন নারীর টানে, সেই সমস্ত মানুষের কিন্তু চাপ বাড়তে শুরু করে সড়কে। এবং আমরা এখন যে পয়েন্টটিতে রয়েছি, রেডিও কলোনি পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে ঘরমুখো মানুষের যে প্রত্যাশা নিয়ে তারা সড়কে এসেছেন, এখান থেকে তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা এখান থেকে তাদের যে যানটিতে করে যাবেন তারই কিন্তু এখন প্রতীক্ষা করছেন তারা। এবং আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে সড়কে এসে এখন কিন্তু তারা সেই প্রতীক্ষাটা করছেন। এছাড়া কিন্তু যদি বলি যে আমরা কিন্তু অন্যান্য বারের মতো এবারও দেখছি যে যারা ঘরমুখো মানুষ তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই যে যানবাহনের সংকটের কারণে, পর্যাপ্ত পরিমাণ যানবাহন না থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে পিক আপ করে এবং যে সমস্ত পশুবাহী যে সমস্ত ট্রাকগুলো রাজধানীতে এসেছিল সেই সমস্ত পশুবাহী ট্রাকগুলোতে করেও কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই নগরী ছেড়ে যাচ্ছেন। এছাড়া আমরা যেই পয়েন্টগুলো আমরা দুপুর থেকে ঘুরেছি, আশুলিয়া, নবীনগর, সাভার, হেমায়তপুর এবং এই সমস্ত সড়কগুলোতে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো যানজট কিন্তু কোনো সড়কেই তৈরি হয়নি। এবং বলা চলে যে কিছু জায়গায় মিলিয়ে কিন্তু 10 থেকে 15 কিলোমিটারের মতো যে সমস্ত পরিবহনগুলো রয়েছে, সড়কে যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলো ধীর গতি হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও কিন্তু যে যানজট সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। এছাড়া কিন্তু সড়কে কিন্তু পুলিশ সদস্যদের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই শৃঙ্খলায় কিন্তু নিয়োজিত রয়েছে। জেসিকা। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়ের মুখে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচলের সহযোগিতা, অভিবাসন এবং সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগ এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। এই সময় বাংলাদেশের সামুদ্রিক গবেষণা প্রচেষ্টাকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা ও বিশেষ করে প্রশিক্ষণে দেশটির গবেষকদের সহায়তা গ্রহণে আগ্রহ প্রকাশ করেন। এক সপ্তাহেও কমেনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের স্থবিরতা। সেবা না পেয়ে চরম ভোগান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের। বুধবার জরুরি বিভাগ চালু হলেও চিকিৎসক নার্স সংকটে মেলেনি কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘ লাইনে ভোগান্তিতে রোগীরা। পরিচালক বলছেন, জুলাইয়ের আহতদের চিকিৎসায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিএমএইচ সহ 4 মেডিকেলের বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। তবে কবে স্বাভাবিক হচ্ছে হাসপাতাল, সেই ব্যাপারে কোনো তথ্য দিতে পারছেন না তারা। হাসান আল মাহমুদের রিপোর্ট।
এক সপ্তাহ পর সীমিত আকারে কাজ শুরু করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের জরুরি বিভাগ। তবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান সাধারণ রোগীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে কোনো চিকিৎসা না পেয়েই। সকাল থেকে আসতেছি, আইসা দেখতেছি যে এখানে আপনার মোটামুটি সব সার্ভিসও অফ, শুধুমাত্র ইমার্জেন্সি মনে হয় ওপেন আছে এবং লম্বা লাইন। প্রায় আমি টিকিট কালেক্ট করলাম প্রায় 45 মিনিট ধরে। এখন এখানে বসে আছে ডাক্তার দেখাবো, তা তো প্রায় 1 ঘন্টা ওভার হয়ে গেছে। আমরা আসতে পারে 1 ঘন্টা উপরে হয়েছে। এখন বলতেছে আমরা চশমা দিব না, আমরা কোনো এই করবো না। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন খন্দকার মুসা মিয়া। 2 ঘন্টা অপেক্ষার পরও কোনো চিকিৎসা না পেয়েই ফিরে যান তিনি। আমার সমস্যা বেশা বাজার আসে বন বাড়িতে এখন তো বাজান ডাক্তার নাই, এখন কিতা করো, তো আবার ফিরে যাওয়া লাগবে। দীর্ঘ অপেক্ষায় চিকিৎসা না পেয়ে ক্ষোভ জানান সাধারণ রোগীরা। এই বহির্বিভাগের টিকিট আমাকে দিয়েছে, আমি তো সেই সেবা নিতে পারি, বলো যে না এটা সম্ভব না ভাই, এটা ঈদের পরে আসেন। তাহলে এখানে 2 ঘন্টা নষ্ট করে যে সাফারের আমরা কেন? এখন ভিতরে যাওয়ার পর ডাক্তার যে ওই চেক পাওয়ারও চেক করে না, সে বলছে একমাত্র ইমার্জেন্সি যারা রুগী আছে তাদের আমরা দেখবো। তাহলে তারা আমাদের কাছে টাকা নিয়ে টিকিট দিতেছে কেন? আমরা আসছি ঘন্টা 2 ঘন্টা হয়েছে, আমরা টিকিট কাটি না, টিকিট কাটতে যদি ওষুধ না দেয় টিকিট কাটে কি করবো? গেল বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও বহিরাগতদের মধ্যকার সংঘর্ষে কয়েকজন চিকিৎসক নার্স আহত হওয়ার পর থেকেই বন্ধ জাতীয় এই হাসপাতালটি। যেখানে রোগীদের ভিড়ে পা ফেলানোর জায়গা থাকতো না, সেখানে পুরোটাই খাঁ খাঁ করছে হাসপাতালটি। বুধবার থেকে কড়া পুলিশি পাহারা থাকলেও কর্মবিরতিতে আসেন হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তারা। জুলাই আন্দোলনে আহতদের জন্য দেশের 4টি হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে বিশেষজ্ঞ টিম গঠন করার কথা বললেও কবে হাসপাতালটি স্বাভাবিক অবস্থায় ফিরবে সে বিষয়ে স্পষ্ট বক্তব্য নেই পরিচালকের। নিরাপদ মনে করছি না, এই জন্য সব বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না, জাস্ট জরুরি বিভাগটা চালু করা সম্ভব হচ্ছে। তারপরেও দেখা যাক পরবর্তীতে আমরা যদি পরিবেশ উন্নয়ন হয় তাহলে আমরা সব বিভাগে চালু করার চেষ্টা করছি। দীর্ঘ সময় হাসপাতাল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। হাজিদের পদচারণে মুখর পবিত্র মক্কা নগরী। মিনায় অবস্থানের মধ্য দিয়ে চলছে হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল হাজিরা। জোরদার করা হয়েছে হজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা। এদিকে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সতর্ক থাকার পরামর্শ হজ কর্তৃপক্ষের। আরবিদ আফসারের রিপোর্ট। ধর্মপ্রাণ হাজিদের পদাচরণায় মুখরিত পবিত্র নগরী মক্কা। মহান আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগ ও আনন্দের কমতি নেই হজযাত্রীদের মনে। অনেকের কাছে এ যেন স্বপ্নের মতো। আজ শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তীব্র গরম থেকে বাঁচাতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তিও। সৌদি সরকারের দেয়া তথ্য অনুযায়ী এবছর হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 18 লাখ হাজি, যে তালিকায় আছে বাংলাদেশের 87,100 হজ যাত্রী। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের 8 তারিখ শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মূলত এর আগের রাতেই হজের নিয়মে এহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিগণ। জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছান তারা। বুধবার মিনায় দিনভর অবস্থান করে রাত্রি যাপন শেষে পরদিন ভোরে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। 9 জিলহজ আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান করাকেই মূল হজ হিসেবে গণ্য করা হয়। ময়দানে লাখ লাখ হাজির কণ্ঠে শোনা যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জিকির। দিনভর নানা ইবাদতে মগ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করবেন হাজিরা। সন্ধ্যার পরপরই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মুজদালিফা থেকে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ ঈদুল আজহার দিন ফজরের নামাজের পর মুজদালিফা থেকে আবার মিনায় এসে জামারাহতে শয়তানকে 60টি পাথর নিক্ষেপ শেষে পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন পুরুষরা। নারীরা চুলের একটি নির্দিষ্ট অংশ কাটবেন। পরে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করবেন তারা। এরপর 11 ও 12 জিলহজ
শয়তানকে পাথর নিক্ষেপ সহ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মক্কা ত্যাগ করার আগে হাজিরা কাবাতে বিদায়ী তাওয়াফ করবেন। এর মাধ্যমেই শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজের কার্যক্রম। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।